দীর্ঘমেয়াদী এবং কার্যকর শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে রাশিয়ার পক্ষ থেকে ইউক্রেনের কাছে একটি খসড়া শান্তি প্রস্তাব পাঠানো হবে বলে জানিয়েছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লেভরভ। শুক্রবার দুই দেশের মধ্যে বন্দি বিনিময়ের প্রথম ধাপ সম্পন্ন হওয়ার প্রতিক্রিয়ায় একথা জানান তিনি। এদিকে দ্বিতীয় ধাপের বন্দি বিনিময় কার্যকর করতে মস্কো আশাবাদী বলে জানিয়েছেন দেশটির সহ প্রতিরক্ষা মন্ত্রী আলেকজান্ডার ফরমিন। অন্যদিকে ইউক্রেনের উত্তরাঞ্চলে বাফার জোন প্রতিষ্ঠায় রাশিয়ার প্রেসিডেন্টের আগ্রহ দুই দেশের মধ্যকার চলমান সংঘাত নিরসনে বড় ভূমিকা রাখবে বলে মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন শুরুর পর প্রথমবারের মতো বড় পরিসরের বন্দি বিনিময় করেছে দেশ দুটি। এক সপ্তাহ আগে তুর্কির ইস্তাম্বুলে সরাসরি আলোচনার মাধ্যমে বন্দি বিনিময়ে সম্মত হয় কিয়েভ এবং মস্কো। ওই সমঝোতা চুক্তি অনুসারে ইউক্রেন ও রাশিয়া একে অপরকে ৩৯০ জন করে সেনা ও বেসামরিক নাগরিক হস্তান্তর করেছে। তুর্কির মধ্যস্থতায় উভয় পক্ষই ১,০০০ করে বন্দি বিনিময় করতে সম্মত হয়। প্রথম ধাপে ইউক্রেন বেলারুশ সীমান্তে ৩৯০ জন বন্দী দুই পারে অপেক্ষমান স্বজনদের সাথে মিলিত হন। কুর্স্ক অঞ্চল থেকে রাশিয়ার হাতে আটক ইউক্রেনের বাসিন্দা অলেকজান্ডার নেহির জানান, বন্দি বিনিময় চুক্তির মাধ্যমে দুই অংশই শান্তির পক্ষে অবস্থান নিয়েছে। তার মুক্তিতে পরিবারের স্বস্তি ফিরেছে বলে জানান স্ত্রী ইউলিয়া নেহির। এদিকে দীর্ঘমেয়াদী এবং কার্যকর শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে কিয়েভের কাছে শান্তি চুক্তির একটি খসড়া প্রস্তাব হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লেভরভ। প্রথম ধাপের বন্দি বিনিময় কার্যক্রম শেষ হওয়ার পর দ্বিতীয় ধাপের কাজ সম্পন্ন করতে মস্কোর প্রতিশ্রুতির কথাও জানান লেভরভ। যুদ্ধবন্দী বিনিময়ের দ্বিতীয় ধাপ কার্যকরে মস্কো আগ্রহী। যুদ্ধবন্দী বিনিময় সম্পন্ন হওয়ার পর ইউক্রেনের কাছে মস্কো একটি খসড়া শান্তি চুক্তি হস্তান্তর করতে চায়। দুই পক্ষের মধ্যে আরও কার্যকর এবং দীর্ঘমেয়াদী চুক্তি সম্পাদন করতে রাশিয়া বদ্ধপরিকর। তবে আমরা আবারও বলতে চাই, শান্তি প্রক্রিয়ার ভবিষ্যৎ নির্ভর করছে কিয়েভের সদিচ্ছার ওপর। দুই দেশের মধ্যে প্রথম ধাপের বন্দি বিনিময়ে মধ্যস্থতাকারী দেশগুলোর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে দ্বিতীয় ধাপের বিনিময় কার্যকর করতে মস্কো আশাবাদী বলে জানান দেশটির সহ প্রতিরক্ষা মন্ত্রী আলেকজান্ডার ফরমিন। বন্দীদের চিকিৎসা এবং অন্যান্য সহযোগিতার জন্য বেলারুশ সরকারকে ধন্যবাদ জানান তিনি। এদিকে রাষ্ট্রীয় টেলিভিশনে দেয়া বক্তব্যে বিশ্ববাজারে রাশিয়া নির্মিত অস্ত্রের যোগান বাড়াতে মস্কোর আগ্রহের কথা তুলে ধরেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বিশ্বের অস্ত্র বাজারে নিজেদের অবস্থান আরও শক্তিশালী করতে কাজ করতে চায় মস্কো। বিশ্ববাজারে অস্ত্র রপ্তানিতে রাশিয়া আবারও তার গৌরবোজ্জ্বল অবস্থানে ফিরবে। অস্ত্রবাজার সম্প্রসারণে মিত্র দেশগুলোর সাথে আলোচনার পাশাপাশি অন্যান্য উদ্যোগ নেওয়া হচ্ছে। আমরা চাই রাশিয়ার বন্ধুরা যেন নিজেদের নিরাপত্তা নিয়ে সংশয় না থাকেন। এদিকে ইউক্রেনের উত্তরাঞ্চলে বাফার জোন প্রতিষ্ঠায় রাশিয়ার প্রেসিডেন্টের আগ্রহ দুই দেশের মধ্যকার চলমান সংঘাত নিরসনে বড় ভূমিকা রাখবে বলে মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। যদিও এ বিষয়ে ইউক্রেনের পক্ষ থেকে কিছুই জানানো হয়নি। নিরাপত্তা বিশ্লেষক মাইক মুলরয় জানান, বন্দি বিনিময়ের মাধ্যমে দুই দেশের মধ্যকার উত্তেজনা কিছুটা কমে এলেও দীর্ঘমেয়াদী শান্তি চুক্তি বিষয়ে রাশিয়ার অবস্থান জানা যায়নি। রাশিয়ার উপরে আরোপিত অর্থনৈতিক নিষেধাজ্ঞা তুলে না নিলে মস্কো থেকে প্রত্যাশিত সাড়া পাওয়া যাবে না বলেও মনে করেন তিনি। এদিকে কানাডায় অনুষ্ঠিত G7 ভুক্ত দেশগুলোর অর্থমন্ত্রীদের সম্মেলনে রাশিয়ার সম্পদ জব্দ করতে নতুন নির্দেশনা দেয়া হয়। মস্কো দীর্ঘমেয়াদী শান্তি চুক্তিতে সম্মত না হলে আমেরিকা এবং ইউরোপের ব্যাংকগুলোতে রাশিয়ার জমাকৃত প্রায় $300 বিলিয়ন জব্দ করার কথা জানান 7 দেশের অর্থমন্ত্রীরা। আমেরিকার সাথে ইরানের পঞ্চম দফা পরমাণু আলোচনা অনুষ্ঠিত হয়েছে পেশাদারিত্ব বজায় রেখে। শুক্রবার রোমে অনুষ্ঠিত বৈঠক শেষে একথা বলেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। এক সংবাদ সম্মেলনে তিনি জানান, এই দফার আলোচনা পেশাদারিত্ব বজায় রেখে হলেও পরমাণু প্রযুক্তি নিয়ে দুই দেশের মতের অমিল এখনও রয়ে গেছে। এদিকে বিশ্লেষকরা মনে করেন, ইরানের সঙ্গে পরমাণু চুক্তি থেকে ট্রাম্প সরে না এলে এমন পরিস্থিতিতে পড়তে হতো না। ওমানের মধ্যস্থতাকারীদের মাধ্যমে ইরান ও আমেরিকার মধ্যে শুক্রবার পঞ্চম দফার পরমাণু আলোচনা হয়েছে। এই আলোচনার নেতৃত্ব দিয়েছেন আব্বাস আরাকচি এবং ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক দূত স্টিভ উইটকফ। তেহরানের পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষা নিয়ে কয়েক দশক ধরে চলা বিরোধ নিরসনের লক্ষ্যে আলোচনায় কিছুটা সীমিত অগ্রগতি হলেও তা সিদ্ধান্তমূলক নয় বলে জানিয়েছে ওমানের পররাষ্ট্রমন্ত্রী। তবে আগামী দিনে অমীমাংসিত বিষয়গুলো নিষ্পত্তি হবে আশা জানিয়েছে ওমান।
আর আমেরিকার সাথে ইরানের এই আলোচনা এখন পর্যন্ত সবচেয়ে পেশাদার ছিল উল্লেখ করেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। আমরা সবেমাত্র সবচেয়ে পেশাদার আলোচনার একটি পর্ব সম্পন্ন করেছি। আবারও আমরা আলোচনার বিষয়ে ইরানের নীতিগত অবস্থান পরিষ্কারভাবে ব্যক্ত করেছি। আমাদের অবস্থান সম্পূর্ণ স্পষ্ট এবং এতে আমরা দৃঢ় প্রতিজ্ঞ। ইরানিয়ান স্টেট টিভিতে দেয়া ওই সাক্ষাৎকারে আরাকচি আরও জানান, পরমাণু আলোচনায় ওমানের পক্ষ থেকে বেশ কয়েকটি প্রস্তাব উঠে আসে। তবে এ দফার আলোচনা পেশাদারিত্ব বজায় রেখে হলেও পরমাণু বিষয়ে জটিলতা এখনও রয়ে গেছে বলে মন্তব্য করেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। এই আলোচনাটি মাত্র 2-3টি বৈঠকে সমাধান করার মতো সহজ বিষয় নয়, এটি তুলনামূলক জটিল। আমার মতে আমরা এখন একটি যুক্তিসঙ্গত পথে আছি, এটি অগ্রগতির লক্ষণ। অন্যদিকে ইরানের একটি সূত্র জানিয়েছে আবারও পরমাণু আলোচনায় বসবে উভয় পক্ষই। তবে বৈঠকটি কবে ও কোথায় অনুষ্ঠিত হবে সে ব্যাপারে কোনো তথ্য জানানো হয়নি। এছাড়াও শুক্রবারের বৈঠকের বিষয়ে এখনও পর্যন্ত কোনো মন্তব্য করেনি ট্রাম্প প্রশাসন। ওদিকে ইরানের সাথে পারমাণবিক আলোচনা নিয়ে ট্রাম্প প্রশাসন মিশ্র বার্তা দিচ্ছে বলে মন্তব্য করেন সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার সাবেক ডেপুটি ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার ক্রিস জ্যানসিং। তিনি বলেন, বারাক ওবামার মেয়াদে করা পরমাণু চুক্তি থেকে ট্রাম্প সরে না এলে এমন পরিস্থিতিতে পড়তে হতো না। বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলায় সুস্পষ্ট উদ্দেশ্য নিয়ে সামরিক শক্তি ব্যবহার করতে সেনা সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। শুক্রবার ম্যারিল্যান্ডের অ্যানাপোলিসে নেভাল একাডেমির সমাবর্তন অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এই আহ্বান জানান। ট্রাম্প প্রশাসনের পররাষ্ট্র নীতির সাফল্য তুলে ধরে ভাইস প্রেসিডেন্ট বলেন, চায়না, রাশিয়া ও অন্য দেশগুলোর কারণে আমেরিকা যে চ্যালেঞ্জের মুখে পড়েছে সেটি মোকাবেলায় সতর্কভাবে এগিয়ে যেতে হবে। মেরিল্যান্ডের অ্যানাপোলিসে নেভাল একাডেমি স্নাতক সমাবর্তন অনুষ্ঠানে ভাষণ দিয়েছেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ঐতিহ্যবাহী কামানের গোলাবর্ষণ এবং ব্লু এঞ্জেলসের ফ্লাইওভারের মাধ্যমে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে ভাইস প্রেসিডেন্ট ট্রাম্প প্রশাসনের পররাষ্ট্রনীতির সাফল্য তুলে ধরেন। ভ্যান্স নতুন স্নাতকদের ভবিষ্যতে সামরিক নেতা আখ্যা দেন। You will be leaders of men and women in our armed forces. So while President Trump and I congratulate you on this incredible achievement, ট্রাম্প প্রশাসনের প্রথম 100 দিনের মধ্যেই প্রায় 2 বছর ধরে চলা যুদ্ধ থামিয়ে ইউক্রেনে যুদ্ধবিরতি আনা সাফল্যের কথা তুলে ধরেন ভাইস প্রেসিডেন্ট। তিনি বলেন, এভাবেই একটি সুস্পষ্ট উদ্দেশ্য নিয়ে সামরিক শক্তি ব্যবহার করা উচিত। In just the first 100 days of the administration, we were able to reach a ceasefire in a conflict that had been ongoing for nearly 2 years. That's how military power should be used, decisively with a clear objective. বৈশ্বিক প্রেক্ষাপটে আমেরিকা সতর্ক থাকার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত আক্রমণের জন্য তৈরি থাকতে সেনা কর্মকর্তাদের পরামর্শ দেন ভ্যান্স। We ought to be cautious in deciding to throw a punch, but when we throw a punch, we throw a punch hard and we do it decisively, and that's exactly what we may ask you to do. ভাইস প্রেসিডেন্ট বলেন, স্নায়ুযুদ্ধের পরবর্তী সময়ে আমেরিকা আকাশসীমা, সমুদ্র এবং সাইবার স্পেসে যে অপ্রতিদ্বন্দ্বী আধিপত্য ভোগ করেছে তা চায়না, রাশিয়া ও অন্যান্য দেশের কারণে আজ গুরুতর হুমকির মুখে পড়েছে। এসব দেশ প্রতিটি ক্ষেত্রে আমেরিকাকে পরাজিত করতে মরিয়া বলে সতর্ক করেন তিনি। But the era of uncontested US dominance is over. Today we face serious threats in China, Russia and other nations determined to beat us in every single domain. যুদ্ধে প্রযুক্তিগত অগ্রগতির সাথে নিজেদের মানিয়ে নেওয়ার প্রয়োজনীয়তার উপরও জোর দেন জেডি ভ্যান্স। এরপর নেভাল একাডেমি 2025 সালের ব্যাচকে অভিনন্দন জানিয়ে বক্তব্য শেষ করেন তিনি। Now I'm sure some of you share my politics and some of you don't. But I know today I speak for a grateful nation when I say we are rooting for you. Naval Academy class of 25, we are proud of you and we depend on you. Congratulations, Godspeed. And do great work. রিজওয়ান কাদের, TVN 24 নিউজ ডেস্ক। রাশিয়ার 390 জন বন্দীকে মুক্তি দিয়েছে ইউক্রেন। দুই দেশের 1000 বন্দী বিনিময়ের চুক্তি অনুযায়ী প্রথম পর্যায়ে এই বন্দীদের মুক্তি দিল কিয়েভ। ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রী জানিয়েছেন, এই প্রক্রিয়া আগামী কিছুদিন চলমান থাকবে। অন্যদিকে গত সপ্তাহে ইস্তানবুলে আয়োজিত শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের আলোচনার পর নতুন করে আর কোনো শান্তি আলোচনার পরিকল্পনা নেই বলে জানিয়েছে ক্রেমলিন।
তুর্কির ইস্তানবুলে রাশিয়া ও ইউক্রেনের মাঝে অনুষ্ঠিত আলোচনায় দুই পক্ষ 1000 করে যুদ্ধবন্দী বিনিময়ে সম্মত হয়। আর সেই চুক্তি অনুযায়ী প্রথম পর্যায়ে 390 জন রাশিয়ান বন্দীকে মুক্তি দিল ইউক্রেন। শুক্রবার এই বন্দীদের মুক্তি দেওয়ার পর ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রী রুস্তেম উমেরভ এক ভিডিও বার্তায় জানিয়েছেন, আগামী কিছুদিন এই প্রক্রিয়া চলমান থাকবে। যুদ্ধবন্দী বিনিময়ে আমরা সম্মত হয়েছি এবং বিনিময় প্রক্রিয়া শুরু করেছি। সব রাজনৈতিক বন্দীকে ফিরিয়ে দেয়া হবে। শনি ও রবিবার এই প্রক্রিয়া চালিয়ে যাব। ইউক্রেন রাশিয়া যুদ্ধ শুরুর পর এখন পর্যন্ত এটাই যুদ্ধের সবচেয়ে বড় বন্দী বিনিময় বলে আশা করা হচ্ছে। এদিকে রাশিয়া ইউক্রেনের মাঝে সরাসরি কোনো শান্তি আলোচনার পরিকল্পনা নেই বলে জানিয়েছেন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ। বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের তিনি একথা জানান। ক্রেমলিনের মুখপাত্র বলেন, পরবর্তী বৈঠকের বিষয়ে কোনো সুনির্দিষ্ট চুক্তি ইউক্রেনের সাথে তাদের হয়নি। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।